7টি নতুন ওয়ার্ডে বাড়ছে নির্বাচনী উত্তাপ, সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি নাগরিকদের। ঢাকা উত্তর সিটিতে সুশাসন ও দুর্নীতিমুক্ত রাখার প্রত্যয় আওয়ামী লীগের মেয়র প্রার্থী। সরকারের অনিয়ম তুলে ধরতেই নির্বাচনে অংশ নিচ্ছেন বললেন ববি হাজ্জাজ। রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর চা চক্র যোগ দেয়নি ঐক্যফ্রন্ট। এমন উদ্যোগ আগামী রাজনীতির জন্য ইতিবাচক বলছেন নেতারা। এবং মিশরের কায়রোতে 4টি সমাধি কক্ষ থেকে 50টি মমির সন্ধান, যার মধ্যে 12টি শিশুর। মমিগুলো 305 থেকে 30 খ্রিস্টপূর্বের বলছেন প্রত্নতাত্ত্বিকরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত হয়েছে ঢাকার উত্তর পূর্বাংশের পুরোটা। নাগরিক সুবিধা বাড়াতে এই এলাকাকে ভাগ করা হয়েছে 7টি নতুন ওয়ার্ডে। মূলত উত্তর আর পূর্বাংশের সেক্টরগুলোর পরে শুরু হয়েছে নতুন ওয়ার্ডের অধিক্ষেত্র। যতই পূর্বে গেছে ততই চোখে পড়েছে নাগরিক সুবিধার ফারাক। মেয়র ও নতুন ওয়ার্ডগুলোর কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে তৈরি ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে এই 7টি ওয়ার্ডের কথা, জানাচ্ছেন খান আলামিন। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। উত্তরা 6 নম্বর সেক্টর, ঢাকা উত্তর সিটির 1 নম্বর ওয়ার্ড। সড়ক প্রশস্ত, পিচ ঢালা পথ মসৃণ। সেক্টরের শেষ প্রান্ত দিয়ে চলে গেছে ঢাকা গাজীপুর রেল লাইন। রেল লাইন পার হলে জয়নাল মার্কেট। নতুন 50 নম্বর ওয়ার্ড, পুরাতন ফায়দাবাদ ইউনিয়ন। সড়কের বাস্তবতা চলন্ত গাড়ি থেকে নেওয়া ছবিতেই স্পষ্ট। উত্তরখান, দক্ষিণখান, ফায়দাবাদ, আশকোনা, কাওলা এসব এলাকাকে ভাগ করেই গঠিত হয়েছে 7টি নতুন ওয়ার্ড, 44 থেকে 50। পূর্ব দিকে শুরুর কয়েক কিলোমিটার শহরের মতো কিংবা উপশহর। বিদ্যুৎ সুবিধা ভালো, কিন্তু সন্ধ্যার পর অন্ধকার অলিগলি আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিত্যসঙ্গী এই এলাকার মানুষের। রাস্তা খুবই বাজে অবস্থা, চলাচলের অনুপযোগী। একটু বৃষ্টি হলে হাঁটু সমান পানি। বিদ্যুতের ব্যবস্থা হবে, রাস্তার লাইট থাকবে। যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন সেই রাস্তাটা একটু ভালো। আপনি যদি ডান বামে কোথাও যান দেখবেন প্রত্যেকটা রাস্তা অত্যন্ত খারাপ। পিচ ঢালা পথ যত এগোয় ততই কাছে আসে মেঠো পথ। শহরের পর উপশহর, গাঁয়ের পর অজপাড়াগা। প্রচুর ফাঁকা জমির মাঝখানে বিচ্ছিন্ন বাড়িঘর। শেষ প্রান্তে দালান কোঠা মেলাই ভার। দূরের সেই কাঁচকুড়া কিংবা স্নানঘাট এখন ঢাকা উত্তর সিটির অংশ। নাগরিক সুবিধার তেমন কিছুই নেই এখানে। আধুনিক যেসব সুযোগ সুবিধা শহরে থাকে, আমরাও সেগুলো প্রত্যাশা করি। মূল চাওয়া হয়েছে আমাদের উন্নয়ন, হয়েছে রাস্তাঘাট উন্নয়নের পূর্ব শর্ত। তবে আশার কথা হলো নির্বাচন সামনে রেখে বেড়েছে কাউন্সিলর প্রার্থীদের তোড়জোড়। সমস্যা চিহ্নিত, সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন সবাই। আমাদের এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভালো না, এটা আধুনিক ড্রেনেজ ব্যবস্থা করব। পাশাপাশি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার এগুলি উন্নয়ন করব। মাদকমুক্ত বালা রাস্তাঘাট, শান্তিতে থাকতে চায়। এটার জন্য যা যা করা দরকার আমরা করবো। ফায়দাবাদের বাইতুর রৌফ মসজিদ অপেক্ষাকৃত অনুন্নত এলাকায় অনন্য এই স্থাপত্যটি গড়ে তুলেছেন শিল্পী মেরিনা তাবাসসুম। স্থাপত্য শৈলীর জন্য 2016 সালে বিশ্বের মর্যাদাপূর্ণ আগা খান স্থাপত্য পুরস্কার এসেছে তার ঝুলিতে। মেরিনা তাবাসসুমের পরিকল্পনায় গড়ে ওঠা এই মসজিদটিতে আধুনিকতার সব ছাপই রয়েছে। তবে যে এলাকাটিতে এটি অবস্থিত সেখানকার মানুষ অধিকাংশ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ছিল ইউনিয়ন পরিষদ, হয়েছে সিটি কর্পোরেশন। ভোটারদের প্রত্যাশা নতুন কাউন্সিলররা মেরিনা তাবাসসুমের মতো নিপুণ হাতে সাজাবেন এখানকার নতুন ওয়ার্ডগুলোকে। খান আলামিন, RTV, ফায়দাবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়ও সুশাসন ও দুর্নীতিমুক্ত রাখতে চান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গণসংযোগে প্রায় 36 লাখ ভোটারের কাছে পৌঁছতে আধুনিক পদ্ধতির পাশাপাশি নির্বাচনী আইন মেনে চলতে চান তিনি।
আর সদ্য নিবন্ধিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমএ প্রার্থী দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ বললেন, ভোটের মাঠে সরকারের অনিয়ম তুলে ধরতেই এই নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বিভক্ত ঢাকার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 2015 সালের 28 এপ্রিল, যেখানে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সহ সব রাজনৈতিক দলের সরব উপস্থিতি ছিল। এবার প্রেক্ষাপট ভিন্ন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে বেশিরভাগ রাজনৈতিক দল উত্তর সিটি উপনির্বাচন ভোট বর্জন করেছে। তবে এখন পর্যন্ত 5টি দলের প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের প্রার্থী বলছেন, ঢাকা উত্তরের নগরবাসী তাকে বিজয়ী করলে নবনিযুক্ত ওয়ার্ড সহ পুরো উত্তর সিটিকে আধুনিক পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা হবে। নতুন যেই ওয়ার্ডগুলো করা হয়েছে এগুলা সবই ঢাকার পূর্ব দিকে, সুতরাং আমাকে পূর্ব, পশ্চিম, উত্তর সবই আমাদের কভার করতে হবে। সবাইকে নিয়ে, বিভিন্ন সংস্থাগুলোকে নিয়ে একসাথে কাজ করে একটি পরিকল্পিত শহর গড়ার প্রত্যাশা আমি মনে করি এটা সম্ভব, এটা অসম্ভব কোনো কিছু না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে ইলেকশনের পরে আমরা দেখেছি উনি কিভাবে সুশাসন নিয়ে কথা বলছেন। উনি বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে কিন্তু উনি মাননীয় প্রধানমন্ত্রীর মেসেজ দিয়ে দিয়েছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যেখানে মেসেজ দিয়ে দিচ্ছে সবাইকে যে দুর্নীতির বিরুদ্ধে, অবশ্যই আমরা মনে করি আমাদের ডিএনসিসি থেকে শুরু করে আমাদের যার সাথে আমরা কাজ করব সবাই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং জবাবদিহিতার মধ্যে কাজ করতে হবে। অন্যদিকে নির্বাচনী কার্যক্রমে বাধা আসার আশঙ্কা করছেন এনডিএম এর মেয়র প্রার্থী। গত 1 মাস আগে একটা নির্বাচন হলো, সেখানে আমাদের কোনো পোস্টার ব্যানার ঠিকভাবে টিকতে পারেনি। যে আমাদের প্রথম মূল কারণ হলো জনগণকে দেখানো নির্বাচন ঠিকভাবে হচ্ছে কিনা। দ্বিতীয় হলো নির্বাচন যদি ঠিকভাবে হয় নিশ্চয়ই আমরা চেষ্টা করব জনগণের কাছে পৌঁছে তাদের পছন্দের ক্যান্ডিডেট হয়ে এই নির্বাচনে উঠে আসতে। ভালো কিছু করতে গেলে কিছু বাধা বিপত্তি তো আসবে, সেই ত্যাগ স্বীকার করার জন্য যদি প্রস্তুত না থাকেন তাহলে তো আপনার রাজনীতিতে আসাটাই বৃথা। তো আমরা তো এসছি সেই ত্যাগ স্বীকার করতে। আগামী 28 ফেব্রুয়ারির উপনির্বাচনে যেই আসুক না কেন নতুন কিছু করার পাশাপাশি এগিয়ে নিতে চান প্রয়াত মেয়র আনিসুল হকের কর্মকাণ্ড। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, প্রতিদিনই যানজটের কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এই মুহূর্তে যানজটের খবর জানাতে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী জুবায়ের সানি। সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। সানি, আপনার কাছে জানতে চাচ্ছি যে ট্রাফিক অভিযানের পর সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? আফসানা, যেমনটি বলছিলেন আজকে তো সপ্তাহের প্রথম কর্মদিবসে এবং সপ্তাহের প্রথম কর্মদিবসেই আসলে সাধারণ মানুষ যারা রাস্তায় বেরিয়েছেন তারা কিন্তু সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। যানজটের কবলে পুরো রাজধানী জুড়ে প্রতিটি সড়কেই কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং আমি যদি আপনাকে একটু খালি চোখে আমরা যতটুকু দেখতে পেরেছি যে যানজটের মূল কারণটি কিন্তু এখন আপাতত বলা চলে যে যেহেতু শাহবাগ থেকে আগারগাঁ পর্যন্ত এখন দ্বিতীয় মেট্রো রেলের কাজ চলছে এবং সেই সঙ্গে আগারগাঁ থেকে মিরপুর হয়ে উত্তরা পর্যন্ত আরেকটি লেনের কাজ চলছে মেট্রো রেলের। তো এই মেট্রো রেলের কাজ চলার কারণে কিন্তু রাস্তার অর্ধেকই প্রায় বন্ধ বলা চলে এবং সেই কারণে কিন্তু এই রাস্তায় যানজটের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এবং সেই সঙ্গে আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে ট্রাফিক সচেতনতা নিয়ে কথা হচ্ছিল, রাস্তার শৃঙ্খলা নিয়ে কথা হচ্ছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ডিএমপি ট্রাফিক পুলিশ কিন্তু বেশ কিছু উদ্যোগও নিয়েছিল। গত 2 দিন আগে কিন্তু ট্রাফিক সচেতনতা পক্ষ শেষ হয়েছে, কিন্তু আমরা খালি চোখে রাস্তায় যতটুকু এখন পর্যন্ত দেখতে পেরেছি মানুষের মধ্যে কিছুটা সচেতনতা আসলেও এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি আসলে তাদেরকে সচেতন করা যায়নি। আমি আপনাকে সবশেষে একটু জানিয়ে রাখি যে গণপরিবহনের ক্ষেত্রে যে শৃঙ্খলার কথা বারবার বলা হচ্ছিল সেই গণপরিবহনকে কিন্তু আসলে এখনও শৃঙ্খলায় নিয়ে আসা যায়নি। তাদেরকে যে বিষয়গুলো ছিল যে তাদের গেট বন্ধ করে চলাচল করা, যেখানে সেখানে যাত্রী না ওঠানো, তারা কিন্তু আসলে কোনো কথারই আসলে তোয়াক্কা করছে না বলে আমাদের কাছে মনে হয়েছে। তো আফসানা, আমি আপনাকে সর্বশেষ বলতে পারি আজ কিন্তু সকাল থেকে আসলে যানজট মাথায় নিয়ে নগরবাসী বের হয়েছেন এবং দিন যত গড়াবে যে এই যানজটের তীব্রতা কতটা বৃদ্ধি পায় আসলে এখন সেটি দেখার বিষয়। আফসানা। ধন্যবাদ সানি। দর্শক, রাজধানী শাহবাগ থেকে যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। চলে যাচ্ছি পরের সংবাদে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা নাওটানা এলাকায় ট্রাক কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে নাওটানা এলাকার নারায়ণগঞ্জ টাঙ্গাইল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ট্রাক চালক ও একজন হেলপার।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ টাঙ্গাইল সড়কে টাঙ্গাইলগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপার মারা যান। ঘটনার পর কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যান চালক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে চা চক্রে অংশ নিলেন রাজনীতিবিদরা। তবে অংশ নেয়নি বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলো। এদিকে প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে আগামী রাজনীতির জন্য ইতিবাচক বলছেন অনুষ্ঠানে যোগ দেওয়া নেতারা। মারুফ রেজার রিপোর্ট। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় নিজ বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আয়োজন করেন শেখ হাসিনা। নির্বাচনের আগে যেসব দল সংলাপে অংশ নিয়েছিল মূলত তাদের সমানেই এই আয়োজন। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট সহ 14 দলীয় জোট, মহাজোট ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কেবল ছিলেন না বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের কোনো নেতা। গণভবনের সবুজ চত্বরে এই আয়োজনে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে বের হবার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনেকেই। তারা বলেন, প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ আগামীর উন্নয়ন বাংলাদেশ করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। সুসম্পর্ক গড়ে তোলা, সেই উদ্দেশ্যেই উনি এটা করেছিলেন। রাজনৈতিক নেতারা সবাই খুব খোলা মনে আলাপ আলোচনা করেছেন সবকিছু বিষয় নিয়ে, এবং এটাতে আমি মনে করি ভবিষ্যতে রাজনীতির জন্য এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে এই ধরনের বৈঠক। মাঝে মধ্যে তিনি এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি এই ধরনের শুভেচ্ছা বিনিময় করবেন। জাতীয় ঐক্যের লক্ষ্যেই তো মাননীয় প্রধানমন্ত্রী সংলাপ করেছেন, এই ধারা অব্যাহত থাকবে। এই ধরনের একটা কালচার যদি গড়ে তুলতে পারি আমরা, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ভালো হবে। এছাড়া আগামীতে সুস্থ ধারা রাজনীতি চর্চায় সংলাপ অব্যাহত রাখা জরুরি বলেও জানান তারা। মারুফ রেজা, RTV, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিনে শিশু প্রহর ছিল বেশ জমজমাট। আজ প্রকাশিত হয়েছে 81টির নতুন বই। এর মধ্যে শিশুদের বই এসেছে 42টি। আয়োজকরা বলছেন, মেলা পুরোপুরি জমতে আরও 3-4 দিন সময় লাগবে। আতিকা রহমানের সহযোগিতায় জুবাইর সানের রিপোর্ট। শনিবার সকাল থেকেই বইমেলায় আসতে শুরু করেন ক্রেতা ও দর্শনার্থীরা। শিশু প্রহর ও সন্ধ্যার পর মেলা কিছুটা জমে ওঠে, তবে এখনো আশানুরূপ সমাগম হয়নি বইমেলায়। আমি শিশুপুরে বই নিয়েছি, হালুমের বই, গল্প, অনেকগুলো আমরা হালুম টুকটির বই কিনছি। বিভিন্ন স্টলে ঘুরে বর্ণমালা আর রঙিন বইয়ের স্বাদ নেয় শিশু কিশোররা। খুঁজে বেড়ায় পছন্দের লেখকের বই। বেলা 12টায় শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠান 1, 2, 3 সিসিমপুরের 10টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সিসিমপুর শিশুদের আনন্দের মাত্রা দ্বিগুণ করে দেয়। এই মেলা অনেক মজা হচ্ছে, বই দেখতে অনেক ভালো লাগছে। সুন্দরবন বনভোজন কিনবো। প্রকাশক ও শিশু সাহিত্যিকরা বলছেন, শিশুদের বাংলা সাহিত্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বইয়ের বিকল্প নেই। শিশুরা মেলায় আসলেই তারা বই কিনবে, তারা ঘুরে ঘুরে স্টল দেখবে এবং বইয়ের প্রতি আগ্রহী হবে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আমাদেরকে, শিশু সাহিত্যিকদেরকে, তাদের চাহিদা অনুযায়ী ক্যারেক্টার সৃষ্টি করে গল্প উপাখ্যান তৈরি করতে হবে। এদিকে সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের স্টল উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, রাজনীতি ও সমাজ থেকে সকল অন্ধকার দূর করতে বইয়ের কোনো বিকল্প নেই। আমাদের নতুন প্রজন্মের মনন তৈরিতে, দেশাত্মবোধ জাগ্রত করার ক্ষেত্রে আমাদের সাহিত্য এবং কবিতার মাধ্যমে যাতে আমরা তাদেরকে উজ্জীবিত করতে পারি, সেই লক্ষ্যে নিয়ে যদি আমরা সবাই কাজ করি তাহলে দেশ এগিয়ে যাবে। মেলা পুরোপুরি জমে উঠতে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে বলে মনে করছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। জুবাইর সানি, RTV, ঢাকা। লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু করছেন মুন্সিগঞ্জের চাষিরা। দিন দিন বাড়ছে নানা জাতের ফুলের আবাদ। উৎপাদন বাড়াতে চাষিদের পাশে থাকার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ শিমুলের তথ্যচিত্র আরো জানাচ্ছেন নুসরাত জাহান। ফুল ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। যে কোনো উৎসব আয়োজন থেকে শুরু করে বিশেষ দিনগুলোতে প্রিয়জনকে ফুল উপহার দেওয়ার প্রচলন যুগ যুগ ধরে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাই বাড়ছে ফুলের চাহিদাও।
দেশে ফুলের ব্যাপক চাহিদা দেখে মুন্সিগঞ্জের পুরাপাড়া এলাকার বিদেশ ফেরত মোজাম্মেল হক প্রথমে ছোট পরিসরে জারবারা, স্নোবল ও গ্লাডিওলাস ফুলের চাষ শুরু করেন। সফলতা আসার পরে শুরু করেন আরো বড় পরিসরে। গোলাপের চাষ করার পরে আমি খুব একটা সুবিধা করতে পারি নাই। এরপরে যেমন গোলাপের চাষটা আমি বাদ দিয়ে দিই, তারপরে গ্লাডিওলাস চাষ করি। আচ্ছা, গ্লাডিওলাস চাষে আমি মোটামুটি ভালো সফল, ভালোই লাভবান হয়েছি। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এসব ফুল ভালো দামে বিক্রি হচ্ছে। মোজাম্মেল হককে দেখে জেলার অনেকেই ফুল চাষে আগ্রহী হয়েছেন। ফুলের গাছটা 12 মাস চলে আর কি, বৃষ্টি হোক তুফান হোক কোনো সমস্যা নেই, চলতে থাকে। এই কাজ করে আল্লাহ ভালো সংসার আয়ুন্নতি ভালো হচ্ছে। ফুল চাষে আগ্রহীদের সহায়তা ও পরামর্শ দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আগামী দিনগুলোতে আমাদের মুন্সিগঞ্জ জেলায় ফুলের চাষ আরো বৃদ্ধি পাবে। আমরাও কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি। সরকারের সহায়তা পেলে স্থানীয় চাহিদা মিটিয়েও বিদেশে ফুল রপ্তানি সম্ভব বলে মনে করেন জেলার চাষিরা। নুসরাত জাহান সিনথি, আরটিভি। পা কেড়ে নিয়েছে ট্রেন। একজোড়া কৃত্রিম পায়ের অভাবে শিক্ষা জীবন এখন অনিশ্চয়তার মুখে। বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের মেধাবী ছাত্র শফিকুল আলম খান শান্তর কথা। জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ছেলে মেধার স্বাক্ষর রেখেছেন, তার দুটি কৃত্রিম পা লাগানোর জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে আবেদন জানিয়েছেন শান্তর অসহায় বাবা মা। দর্শক, সিরাজগঞ্জ থেকে সুকান্ত সেনের পাঠানো তথ্যচিত্রে মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। 2018-র 22 জানুয়ারি আচমকা এক দমকা হাওয়া ছো মেরে ছিনিয়ে নেয় শফিকুল আলম খান শান্তর দুটি পা। বিশ্ববিদ্যালয়ে যাবার পথে সিরাজগঞ্জ সদানন্দপুর রেল স্টেশন স্তব্ধ করে দেয় তার পথ চলা। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শাহজাহান আলীর ছোট ছেলে শফিকুল আলম খান শান্ত ছোটবেলা থেকেই মেধাবী শান্তর পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি, এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ, চিত্রাঙ্কন, উপস্থিত বিতর্ক বিষয়েও জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের ছাত্র শান্তর দিন কাটে এখন অশান্তির মধ্যে। ট্রেন পথ চলার অবলম্বনটুকু ছিনিয়ে নিলেও স্বপ্ন তো আর কেড়ে নিতে পারেনি। সে স্বপ্নকে আঁকড়ে ধরেই প্রতিটি মুহূর্ত কাটে শান্তর। কলিজা ছেঁড়া ধন, আদরের সন্তানের জন্য জাতির বিবেকের কাছে দুহাত পেতে ধরলেন বাবা মা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমার ছেলের ভবিষ্যৎ কামনা দুটি পা সে যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তার চিকিৎসা বাবদ আমার জাতি সম্বল ছিল, অবসরপ্রাপ্ত যে সমস্ত টাকা পয়সা ছিল, জমি জমা ছিল, সবই শেষ করে। স্থানীয় জনপ্রতিনিধিরাও এমন ভাগ্য মানতে রাজি নন। এই মেধাবী ছাত্র যেন লেখাপড়া করে সুন্দর জীবন তৈরি করতে পারে, সেজন্য যেন মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করেন। 25 থেকে 30 লাখ টাকার এক জোড়া কৃত্রিম পায়ের জন্য ঝলমলে এক উজ্জ্বল নক্ষত্রের পতন কি এভাবেই হবে? এমন প্রশ্ন এখন শান্তর আত্মীয় স্বজন ও পরিচিতদের। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাতটি নতুন ওয়ার্ডে বাড়ছে নির্বাচনী উত্তাপ, সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি নাগরিকদের। ঢাকা উত্তর সিটিতে সুশাসন ও দুর্নীতিমুক্ত রাখার প্রত্যয় আওয়ামী লীগের মেয়র প্রার্থী। সরকারের অনিয়ম তুলে ধরতে নির্বাচন অংশ নিচ্ছেন বলেন ববি হাজ্জাজ। রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর চা চক্র যোগ দেয়নি ঐক্যফ্রন্ট। এমন উদ্যোগ আগামী রাজনীতির জন্য ইতিবাচক বলছেন নেতারা। এবং মিশরের কায়রোতে 4টি সমাধি কক্ষ থেকে 50টি মমির সন্ধান, যার মধ্যে 12টি শিশুর। মমিগুলো 305 থেকে 30 খ্রিস্টপূর্বের বলছেন প্রত্নতাত্ত্বিকরা। দর্শক, সকালের সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।